যে সরকার পাল্টে গেছে, নতুন সরকার তৈরি হয়েছে। নতুন সরকার তৈরি হবার সঙ্গে সঙ্গে নতুন প্রত্যাশা জন্ম নেয়। আমরা বারবার একথা বলেছি যে আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের মতামতকে গুরুত্ব দিতে হয়। যখন মানুষের মতামতটা অবরুদ্ধ হয়ে পড়ে তখন গণতন্ত্রের সার্থকতা বিঘ্নিত হয়। বারবার আমরা দেখেছি নতুন সরকার এ রাজ্যে তৈরি হয়েছে। আজকে আরো মন্ত্রী, প্রায় মন্ত্রিসভার একটা সম্প্রসারিত চেহারা আমরা দেখলাম। এরপরে আমাদের প্রত্যাশা কতটা পূরণ হয় সেটার উপরে নজর থাকবে। ঠিক এই সময় আমরা নতুন সরকার, নতুন প্রত্যাশা নিয়ে কিছু কথা বলতে চাই যে আসলে গণতন্ত্রে শাসক শব্দটা একেবারে আসে না, মানে গণতন্ত্রের সঙ্গে শাসক শব্দটা একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু তৎসত্ত্বেও আমরা বারবার এটাই বলি শাসক, তদানীন্তন শাসক, আজকের শাসক। আসলে গণতন্ত্রের চেহারাটা বজায় রাখতে পারেন না বলেই বোধহয় শাসক হয়ে যায়, এবং স্বাভাবিকভাবেই সেই শাসক শব্দটা ব্যবহৃত হতে থাকে বিভিন্ন জায়গায়, লেখায়, মানুষের মুখে মুখে। আমরা কি প্রত্যাশা করতে পারি না যে গণতান্ত্রিক উপায়ে যারা নির্বাচিত হয়েছেন, যারা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বভার পেয়েছেন, তারা শাসক হবেন না, জনসেবা করবেন, মানুষের উপকার করবেন, গণতন্ত্রের পরিসরগুলো আরেকটু বাড়বে, মানুষ কথা বলার, তার মতামত প্রকাশ করবার একটা অবকাশ পাবে। আমরা বারবার জেনে এসেছি, বিগত সরকারের আমলেও জেনে এসেছি, যখনই কোনো একটা বিষয়ে সরকারের সমালোচনা করা হয়েছে, যখনই বলা হয়েছে সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার ছিন্ন করছে কিংবা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে, তখনই বলা হচ্ছে ওসব কথা বলবেন না, উন্নয়ন হচ্ছে। উন্নয়ন মানে তারা বুঝিয়েছেন রাস্তাঘাট, আলো, পার্ক। নিঃসন্দেহে রাস্তাঘাট, আলো, পার্ক এগুলো উন্নয়নের একটা সূচক তো বটেই, কিন্তু আমরা ভুলে গেছি উন্নয়ন মানে তেমন একটা পরিমণ্ডল, তেমন একটা পরিবেশও যেখানে আমি আমার মতামতটা স্বাধীনভাবে প্রকাশ করতে পারবো। আমি ভোট দিতে গিয়ে কখনো ভয়ের মুখোমুখি হব না, আমার ভোটটা আমিই দিতে পারবো। ভোটের সময় কোনো মানুষের প্রাণহানির ঘটনা ঘটবে না। এটাও আসলে উন্নয়ন। কবে যেন এই ভাবনাগুলোকে আমরা উন্নয়নের বিপ্রতীপে দাঁড় করিয়ে দিয়েছিলাম। নতুন সরকার আসবার পরে নতুন করে প্রত্যাশা যে তারা অন্তত নতুন করে ভাববেন, তো যদি না ভাবেন আর মানুষকে আবার নতুন করে তাদের চিন্তা করতে হবে। কিন্তু বিশ্বাস করুন ঠিক এই মুহূর্তে আমরা নতুন সরকারের কাছে নতুন প্রত্যাশা রাখতে পারি। আমরা বারবার করে বলবো গণতান্ত্রিক অধিকার হরণের দিকে যেন নতুন সরকার, নতুন সরকারের প্রতিনিধিরা না যান, মানুষের মতামতটাকে তারা যেন গুরুত্ব দেন, এই প্রত্যাশা আমাদের থাকবে। এই প্রত্যাশার পরিমাপ কতটা, আসুন আমি আজ দুজনকে আমন্ত্রণ জানিয়ে তারা বলবেন যে কাদের কাদের কি প্রত্যাশা রয়েছে নতুন সরকারের কাছে। আলোচনার জন্য যাদের আমন্ত্রণ জানিয়েছি আসুন পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন একেবারে গণতান্ত্রিক আন্দোলনের মুখ, গণগায়ক অসীম গিরি, এবং আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন দীর্ঘদিন সরকারি চাকরিতে আছেন এবং নিজেদের অধিকার পাওয়ার জন্য লড়াই করছেন, শ্যামল কুমার মিত্র। আমি আপনাদের দুজনকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি শ্যামল বাবুর কাছে প্রথম আসি। শ্যামল বাবু, আপনি এখনো আপনি দীর্ঘদিন ধরে একটা কথা বারবার করে বলা হয়, আমি প্রথমে সেই প্রসঙ্গটা আপনার কাছে, আপনি দীর্ঘদিন সরকারি চাকরি করেছেন, সেই সূত্রে আপনার কাছে জিজ্ঞাসা, বারবার করে একটা কথা বলা হয় যে ডবল ইঞ্জিন সরকার বলা হচ্ছে, যে আমরা স্বাধীনতার পরে প্রথম কয়েকটা বছর কংগ্রেস সরকার দিল্লিতে এবং এখানে রাজ্য সরকারও কংগ্রেসের, তারপরে বারবার একটা অভিযোগ উঠেছে যে কেন্দ্রীয় বঞ্চনার জন্য রাজ্যের উন্নতি হচ্ছে না। দীর্ঘ 34 বছরও এই অভিযোগটা ছিল। আবার দীর্ঘদিন পরে সেই অভিযোগটা করবার জায়গা নেই, অর্থাৎ এই অজুহাত দেখাতে পারবে না বর্তমান সরকার যে কেন্দ্র দিচ্ছে না, কারণ কেন্দ্র তাদেরই সরকার। কোথাও কি মনে হয় উন্নয়নের গতিটা একটু ত্বরান্বিত হবে এই ডবল ইঞ্জিন সরকার বলে যেটাকে বলা হচ্ছে, তার প্রকোপে পশ্চিমবঙ্গের নতুন কোনো দিগন্ত বা দিশা খুলতে পারে, সত্যি মনে হয় আপনার? দেখুন,
প্রথমে একটা কথা বলি যে বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা স্পষ্ট করে বলেছেন এই সরকারটা বিজেপির সরকার বা শুভেন্দু অধিকারী সরকার নয়, এই সরকারটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার চলবে একেবারে নিরপেক্ষ আঙ্গিকে। সেখানে দল এবং সরকার আলাদা থাকবে, কিন্তু এই সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের সেই বক্তব্যের সঙ্গে কিন্তু মিলছে না। 2011 সালের 13ই মে নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল এবং ওই 13ই মে থেকে 31শে জুলাই পর্যন্ত 30 জন বাম কর্মী খুন হয়েছিলেন তৃণমূলের হাতে। একজন আদিবাসী রমণী ধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন। 14 জন আদিবাসী রমণী ধর্ষিতা হয়েছিলেন। 7 জনের শ্লীলতাহানি হয়েছিল। শারীরিকভাবে 461 জন মহিলা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এবং 2084 জন বাম কর্মী আহত হয়েছিলেন। এটা হচ্ছে একেবারে প্রথম দিকে 14ই মে থেকে এই সন্ত্রাসটা নামিয়ে আনা হয়েছিল এবং 2025-এ 23শে জুন পর্যন্ত শুধু 247 জন সিপিএম কর্মী খুন হয়েছে। 2013 সালে অমিত শাহ তৎকালীন অর্থমন্ত্রী পশ্চিমবাংলার, তাকে দিল্লিতে অসম্মান করা হয়েছে, এসএফআই অসম্মান করেছে, এই অভিযোগ তুলে এক রাতে 1100 পার্টি অফিস সিপিএম এর জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং স্বয়ং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারবার বলেছেন যে এক রাতে মমতার নির্দেশে 3500 সিপিএম এর পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রথম সরকারটা এসেছিল কংগ্রেস তৃণমূল জোট হিসেবে, অল্প কিছুদিনের মধ্যেই কংগ্রেস সেই সরকার থেকে সরে যায়। তারপরে কংগ্রেস দলের উপরে, দলের রাজনৈতিক কর্মীদের উপরে এই হামলা শুরু হয় এবং অসংখ্য কংগ্রেস কর্মী নিহত হন, অসংখ্য কংগ্রেস কর্মী জেলে যান মিথ্যা অভিযোগে, বাড়িঘর ভেঙে দেওয়া হয় এবং সারা রাজ্য জুড়ে কংগ্রেসের যা পার্টি অফিস ছিল প্রায় সমস্ত দখল করে নেওয়া হয়। শুধু তাই নয়, আমাদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর শুধুমাত্র রাইটার্স বিল্ডিংস এর মধ্যে থাকা ইউনিয়ন অফিস বাদে সারা পশ্চিম বাংলায় সমস্ত ইউনিয়ন অফিস তারা তৃণমূল বাহিনী দখল করে নিয়েছিল। তার পরবর্তীকালে আইএসএফ, এসইউসিআই এবং শেষের দিকে বিজেপির রাজনৈতিক কর্মীরাও এই শাসক দলের হাতে অর্থাৎ তৃণমূলের হাতে খুন হয়েছেন, জেল খেটেছেন মিথ্যা মামলায়। ওই গাঁজা কেস তখন একটা প্রসিদ্ধ ব্যাপার ছিল যে গাঁজা কেসে জেলে ভরে দাও, জামিন হবে না। তা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন বিজেপির যারা কর্মী খুন হয়েছেন গত 15 বছরে তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে। বাকিদের কথা কিন্তু বললেন না। অর্থাৎ প্রথম ঘোষণাতেই আমরা আহত হলাম যে সরকারটা শুধু বিজেপির নিহত কর্মী তাদের পরিবারের দায়িত্ব নেবেন। এইটা যদি বিজেপি দলের অর্থে বিজেপি দল যদি এই বিজেপির নিহত কর্মীদের পরিবারের দায়িত্ব নিতেন আমাদের কিছু বলার থাকতো না, কিন্তু রাজকোষটা আমার আপনার সকলের টাকায়, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আইএসএফ যা আছে, এসইউসিআই, সমস্ত রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের অর্থে কিন্তু রাজকোষটা পুষ্ট। তাহলে সরকার যদি নিরপেক্ষ হয়, সরকার যদি বিজেপির না হয়, পশ্চিমবঙ্গ সরকার হয়, তাহলে শুধুমাত্র বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব কেন সরকার নেবে? দ্বিতীয় একটা সিদ্ধান্ত আমাকে ভাবিয়েছে, সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত যারা আধিকারিক ছিলেন যাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের নিয়োগটা বাতিল করা হয়েছে। অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, কারণ এই 15 বছরের তৃণমূল শাসনে এই রিএমপ্লয়মেন্ট একটা অভিশাপ হিসেবে ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের যে উপদেষ্টা নিয়োগ করলেন তিনি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। কাজেই এই মুহূর্তে আমাদের পক্ষে বলা সম্ভব নয় যে কোনটা মুখ
আর কোনটা মুখোশ। কিন্তু এখনো পর্যন্ত যা ঘোষণা মাননীয় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করছেন, তাতে প্রাথমিকভাবে তো আমাদের বিশ্বাস রাখতেই হয়। আমরা আশা করব তারা তাদের কথা, তাদের নির্বাচনী প্রতিশ্রুতি মেনে চলবেন। যদিও দল হিসেবে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি মেনে চলার রেকর্ড খুব একটা ভালো নয়। হ্যাঁ, 2014 সালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী তিনি বছরে 2 কোটি চাকরি, প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে কালো ধন ফিরিয়ে এনে 15 থেকে 20 লক্ষ টাকা, দ্রব্যমূল্য একেবারে জলের দরে হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে প্রতিশ্রুতির একটাও পালন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কি ব্যাপার, এই নির্বাচনী প্রতিশ্রুতি তো পালন করেননি প্রধানমন্ত্রী, উনি অম্লান বদনে বলেছিলেন আরে ওসব তো নির্বাচনী জুমলা। তবুও পশ্চিম বাংলার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং পশ্চিম বাংলায় এসে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আশা রাখবো সেই সব প্রতিশ্রুতি এই সরকার পূরণ করবে। বেশ, আমি পরবর্তী পর্যায়ে আপনার কাছে আসবো যে কেন্দ্র এবং রাজ্য একই হলে কোনো সুরাহা মিলবে কিনা এই বিষয়টা আপনার কাছে আসবো। তবে তার আগে অসীম বাবুর কাছে আসি। অসীম বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি তো রাস্তায় থেকেছেন, অনেক লড়াই করেছেন, মূলত আপনাদের লড়াইটা হচ্ছে মানবাধিকার রক্ষার, মানে সবার সমান অধিকার রক্ষিত হোক, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারুক। আপনি বাম আমলে আমি জানি একটা সময় প্রতিবাদ করেছিলেন। আপনাদের বলা হয় যে আপনারা তথাকথিত টুকরো টুকরো গ্যাংয়ের মধ্যে পড়েন, কিন্তু আমি জানি যে আসলে এটা ভুল ধারণা। আপনারা গণতন্ত্রের পক্ষে বলেন, গণতন্ত্রের পরিসরটা যাতে প্রসারিত হয় সেই দাবিটাই আপনারা বারবার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন আপনাদের মোহভঙ্গ হয়েছিল। আপনারা বুঝে গেছিলেন যে প্রতিশ্রুতি দিয়ে উনি এসেছিলেন যে মানুষকে কথা বলতে দেওয়া হবে, গণতান্ত্রিক অধিকারগুলোর পরিসর বাড়বে, সেগুলো হয়নি, বরং আরো বেশি করে স্বৈরাচার নামিয়ে এনেছিলেন পূর্বতন সরকার। এখন নতুন সরকার এসেছে, প্রত্যাশা তো করতেই হবে, মানে তারা যা বলছেন, আমি শুনছিলাম, ঠিকই বলেছেন শ্যামল বাবু, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তিনি বলছেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যেগুলো বলছেন যে আমি সবার মুখ্যমন্ত্রী, এই কথাটা আমার খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। যে এর আগে তো আমরা শুনিনি, কারণ আমরা তো দেখেছিলাম একজনের অনুপ্রেরণাতেই সবকিছু হচ্ছে। উনি অন্তত বলেছেন যে আমি সবার মুখ্যমন্ত্রী, যারা আমাকে ভোট দেয়নি আমি তাদেরও মুখ্যমন্ত্রী। এই উপলব্ধিটা যদি কার্যকর হয়, বাস্তবায়িত হয়, তাহলে সত্যিই কিন্তু গণতন্ত্রের যে সৌন্দর্য সেটা ফুটে উঠবে। প্রত্যাশা করা যায় যে এটা অন্তত, আমরা তো এটা প্রত্যাশা করতে পারি যা বলছেন তা বাস্তবে রূপায়িত হবে, এবং সেটা হলেই তো গণতন্ত্রের পথটা প্রসারিত হবে। আসলে কিশোর বয়স থেকে এখনো অব্দি আমি যা দেখেছি তাতে বেশিরভাগ প্রত্যাশাই পূরণ হয়নি। মানে প্রথম দিকে বামফ্রন্ট সরকার যখন এসেছিল তখন অনেক প্রত্যাশা সত্যি সত্যি পূরণ করেছিল। তার মধ্যে অন্যতম ছিল রাজবন্দী মুক্তি। তা যদি না হতো আমি এই টিভিতে বসে কথা বলতাম না, এটা হচ্ছে ব্যাপার। কারণ আমি খুব অত্যন্ত কিশোর বয়সে ধরা পড়েছিলাম। 2 নম্বর, এবং কোনো কারণ ছিল না ধরা পড়া। 2 নম্বর বিষয় হচ্ছে ভূমি সংস্কার হয়েছিল, আমূল ভূমি সংস্কার। 3 নম্বর হচ্ছে যে বেকার ভাতা চালু হয়েছিল। আজকে অনেকে ভাতা ফাতা বলছে, কিন্তু তখন 50 টাকা বেকার ভাতা একটা সাংঘাতিক ব্যাপার। কিন্তু সেই 50 টাকা করে বেকার ভাতা হতো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নাম যেত, অবশ্যই সেই নামের পর অবশ্যই পার্টি মেম্বাররাই চাকরি পেত। আমি জীবনে সরকারি চাকরি পাইনি এবং প্যানেলে উঠেও পাইনি, এটাও ঘটেছে। প্যানেলে উঠলাম, তবে ক্যান্সেল হয়ে গেল, ব্যাপারটা এরকম। এগুলো ঘটেছে। মানে ব্যাপারটা হচ্ছে যে সরকারের ঊর্ধ্বতন লোকেরা অনেক কিছুই বলেন, কার্যত নানান কারণে ডিপ্লোম্যাটদের খপ্পরে পড়ে হোক, যে কোনো কারণেই হোক, সেটা সরে যায়। তৃণমূল বলে কোনো প্রত্যাশাই পূরণ হয়নি, কোনো প্রত্যাশাই না। চপ মুড়ি ভাজা বা তেলে ভাজা এটা যদি প্রত্যাশা পূরণ বলো তাহলে কিছু না। মেয়েদের সাইকেল দিল মানে কোনো উদ্ধার করে ফেললো তা নয়। সরকারের কাজ তো ভালো কাজ, মানে সরকারের কাজ তো রাস্তাঘাট করা, প্রত্যাশা আবার কিসের? রাস্তাঘাট করার জন্যই তো আমি সরকারকে এনেছি, হসপিটাল ভালো করার জন্যই তো এনেছি, সুপার ফেসিলিটি হসপিটাল। অথচ
পিজি হসপিটালের বাইরে অনেক লোক পড়ে থেকেছে, এ তো তৃণমূল আমলেও হয়েছে, হয়নি তা তো না। বাংলা হসপিটালে অনেক উন্নতি হয়েছে, সত্যিই অনেক ওষুধ, চিপেস্ট ওষুধপত্র, তো জন ঔষধি তো নরেন্দ্র মোদী সরকারও চালু করেছে, তাই না? এখানে স্বাস্থ্যসাথী হয়েছে, কিন্তু ওদেরও আছে ওই আয়ুষ্মান যেটা বলে ভবন, আয়ুষ্মান আয়ুষ্মান ভারত, ভবন। হ্যাঁ, আয়ুষ্মান যদিও ভারত। একটা জায়গায় দেখলাম যে আয়ুষ্মান ভারতে কার্ড নিয়ে অনেক জায়গায় যাচ্ছে, বলছে আমার টাকা পেন্ডিং আছে, সুতরাং আমরা আয়ুষ্মান ভারত নেবো না। এটা দেখলাম এক জায়গায়, মানে এটা কতটা সত্যতা আছে আমি জানি না। প্রত্যাশা অনেক কিছুই আছে। আসলে বাংলাটা তো আর বিহার বা ইউপি নয়, বাংলাটা বাংলাই। সুতরাং বাংলাটা যদি বিভিন্ন মডেলে চলতে শুরু করে তাহলে কিছু হবে না। শুভেন্দু এখনো পর্যন্ত যা যা বলেছেন, মানে মাননীয় মুখ্যমন্ত্রী, সরি আমি ব্যক্তিগত পরিচয় সূত্রে নামটা শুধু বলে ফেললাম শুভেন্দু বলে, নন্দীগ্রাম আন্দোলনের সময় উনি যথেষ্ট আমায় চেনেন, ব্যক্তিগতভাবেও চেনেন। যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাজ্য সভাপতি বোধ হয় না শ্রমিক ভট্টাচার্য, হ্যাঁ হ্যাঁ, সভাপতি, বিজেপি সভাপতি, রাজ্য সভাপতি। রাজ্য সভাপতি, এরা যা বলেছেন এটা যদি সঠিকভাবে পালন করা হয় তাহলে খুব ভালো। কিন্তু প্রত্যাশা আমার এবার, প্রথম প্রত্যাশা হচ্ছে অভয়ের বিচার, আমার প্রত্যাশা হচ্ছে পার্ক স্ট্রিটের বিচার, আমার প্রত্যাশা হচ্ছে কামদুনির বিচার, আমার প্রত্যাশা হচ্ছে জলপাইগুড়ির যে মেয়েটি ধর্ষিতা হয়েছিলেন তার বিচার। এরকম অজস্র ঘটনা হয়েছে। সুতরাং কোনো মা বোন ধর্ষিতা হবেন না, এটা ঠিক আছে, মানে আমি বলছি প্রশাসন সেরকম দৃঢ় হলে নিশ্চয়ই হবে, কিন্তু কার্যত এগুলোর বিচার নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন তিনি করবেন। এটা আশা, অবশ্যই প্রত্যাশা আছে। তার সাথে সাথে কতগুলো প্রত্যাশা আছে, যেমন দেখলাম আমি স্কুল কলেজে পাশ ফেল প্রথা চালু করা হবে, এটা খুব ভালো। এটা এসইউসির দাবি দীর্ঘকালের, পাশ ফেল প্রথা, ঠিক আছে, খুবই ভালো। আমি নিজে শিক্ষক ছিলাম, ফলে পাশ ফেল পেতা উঠে যাওয়া, আমি প্রাইভেট স্কুলে পড়াতাম, সেখানে পাশ ফেল ছিল। তো কথাটা হচ্ছে যে পাশ ফেল প্রথা আবার চালু হবে, খুব ভালো। 3 নম্বর আমার প্রত্যাশা হচ্ছে চাকরি হারা যারা এসএসসিতে চাকরি চুরি যারা করেছে, এই সমস্ত চাকরি চোরদের গ্রেপ্তার করতে হবে। তার সাথে সংশ্লিষ্ট সমস্ত, মানে সমস্ত, সে যে স্তরের নেতাই হোক বা যে স্তরেই আমলা হন, ডিপ্লোম্যাট হন, প্রত্যেকে গ্রেপ্তার বা আইনের মধ্যে আনতে হবে, ঠিক আছে? এইটা করতেই হবে।